যাদের প্রিপারেশন বা তোমরা কয়েকবার তোমরা যারা পরীক্ষা দাওনি বা একবার বা এইবারই প্রথম পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের প্রিলিতে মার্কস হচ্ছে 200। তোমরা জানো যে 200 মার্কসের পরীক্ষা হবে। এখন এই 200 নাম্বারের মধ্যে থেকে আমি বারবার যেটা বলি, আমাদের যে গ্রুপটা ছিল, আমরা গ্রুপটার নাম দিয়েছিলাম মিশন 120। অর্থাৎ তোমার 200 মধ্যে থেকে প্রিলিতে আমি বলেছিলাম যে অ্যারাউন্ড 120 যেন থাকে, প্লাস মাইনাস। হ্যাঁ, এটার বেশি বা কম বেশি এই কাছাকাছি মার্কসটা যেন থাকে। তাহলে এই কাছাকাছি মার্কসটির জন্য, এই 120 কাছাকাছি মার্কসের জন্য তোমাদের পরীক্ষার মধ্যে যখন তুমি আনসার করবে, কোশ্চেনগুলো আনসার করবে, সেই ক্ষেত্রে তোমার মাথায় যে জিনিসটি কাজ করবে, যেমন আমরা যে সাবজেক্ট 10টি, একটি হচ্ছে তোমার বাংলা, তারপরে হচ্ছে তোমার ইংলিশ। আমি তোমাদেরকে এখান থেকে একটু বলে দিচ্ছি, যেমন বাংলায় যেটা থাকে, তোমরা জানো বাংলায় মার্কস হচ্ছে 35 মার্কস। সেই 35 মার্কসের মধ্যে এখান থেকে তোমার যেন মার্কস 18 প্লাস হয়, অর্থাৎ যেটার নিচে যেন মার্কস না থাকে। যদি নিচে থাকে কোন সাবজেক্টে, তোমাকে আরেক সাবজেক্টে বাড়াতে হবে। এটা হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে যে সাবজেক্টে, অর্থাৎ টার্গেট মার্কসটাকে বলে নেই। তোমাদের টার্গেট মার্কস এইবারের জন্য টার্গেট মার্কস 443 এবারের জন্য বাংলা 18 প্লাস, অর্থাৎ 18, 35 মধ্যে থেকে 18, বা তুমি যদি 17 পাও আরেকটাতে বেশি তুলবা। ইংলিশে যেটা থাকবে, ইংলিশে বাংলায় 18 প্লাস, ইংলিশে 18 প্লাস, এটা সম্ভব, 18 প্লাস তোলা সম্ভব। নাম্বার 3 হচ্ছে তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সে তোমার আছে 30-এর মধ্যে থেকে এখানেও তুমি 18 ধরবে। তারপরে 4 নাম্বার হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের পরে তুমি যেটা ধরবে যে নাম্বার তোলা যায় বেশি, সেটার মধ্যে থেকে হচ্ছে তোমার জিওগ্রাফি আছে 10-এর মধ্যে থেকে এখানে তুমি 7, অ্যারাউন্ড 7 ধরবে। 5-এর মধ্যে তোমার হচ্ছে এখানে ডেইলি সায়েন্সে ভালো মার্কস ওঠে। ডেইলি সায়েন্স মার্কস 15 থেকে তোমার এখানে যেন মার্কসটা যেন এরকম হয় যে 11 প্লাস যেন হয়, বা 12, এটা সম্ভব, 12 প্লাস করা সম্ভব। হ্যাঁ, 12। 6 নাম্বার হচ্ছে তোমার ম্যাথ আছে 15 থেকে তোমার যেন 15 থেকে 10 প্লাস যেন হয়। 7 হচ্ছে মেন্টাল এবিলিটি একই রকম ভাবে 15-এর মধ্যে থেকে 10 প্লাস যেন হয় থাকে। 8 হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়গুলি, এইখানে যেন তোমার 10 প্লাস থাকে। কত? 20-এর মধ্যে। এটা কত কম ধরেছি, 20-এর মধ্যে থেকে 10 প্লাস। 9-এ হচ্ছে তোমার আইসিটি তে 15 আছে। এই 15 থেকে তোমার যেটা হয় যে আইসিটি থেকে একটু কঠিন হবে, তারপরেও তোমার তো মার্কস তো তোমাকে ক্যারি করতে হবে, এখান থেকে 15-এর মধ্যে। অ্যান্ড লাস্ট হচ্ছে এথিক্স, নৈতিকতা সুশাসন। এথিক্সে হচ্ছে তোমার মার্কস 10, এখানে যেন 4 প্লাস থাকে অ্যাটলিস্ট। এখন আমি যদি যোগ দেই, আমি জানি না কত হবে যোগ দিলে, কত হবে বলো তো দেখি। 24, 3, 24, 7, 31, 33, 3, 33, 4, 4 হচ্ছে কত? 7, 117। দেখো, এটা হচ্ছে তোমার মিনিমাম মার্কস 117। মিনিমাম মার্কস বলতে আমি যেটা ধরেছি যে এটা প্লাস প্লাস ধরেছি, অর্থাৎ এটা তোমার হচ্ছে মিনিমাম মার্কস। এই মার্কস যদি তুমি ক্যারি করো, আমি তোমাকে বলতেছি তোমার সবাই ফেল করতে পারে, কিন্তু তুমি ফেল করবে না, তুমি পাস করো প্রিলিতে। অর্থাৎ এই টাইপের মার্কস তুমি পাও, তাহলে তোমার প্রিলিতে ফেল হবে না, পাস হবে। আমি তোমাকে কি বলছিলাম যে টার্গেট হবে 120। তাহলে 120 আশেপাশে বলতে আমরা এখানে যে মার্কসটা দেখলাম, এখান থেকে আসে তোমার কত? 117, 170। এখন তুমি যদি এখান থেকে কোনোটাই ম্যাথে ধরো 10-এর বেশি তোমার পাওয়া সম্ভব, মেন্টাল এবিলিটি তোমার 10-এর বেশি পাওয়া সম্ভব, অবশ্যই পাওয়া সম্ভব।
তাহলে এই জায়গাগুলো তোমার যে বেড়ে যায় তাহলে 117 প্লাস হবে। বাট আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে এইটার নিচে যেন কোনো মার্কস তোমার না যায়। ফার্স্ট কথা হচ্ছে এইটা, তুমি যখন পরীক্ষা হলে আনসার করবে তখন, বা তুমি যখন প্র্যাকটিস পরীক্ষা দিবে, তুমি যখন ডেমো পরীক্ষা দিবে, তখন যেন খেয়াল থাকে যে আমি এই টাইপের মার্কসটা পাচ্ছি কিনা, বা এই টাইপের আনসার গুলো আমি করতেছি কারেক্ট করছি কিনা, বা ভুল করলে আমি কতগুলো করছি, সেখান থেকে মাইনাস হলে কতগুলো যাচ্ছে। দ্যাট মিনস তোমাকে আনসার করতে হবে অ্যারাউন্ড 130 বা 135 এর মধ্যে তুমি আনসার করবে। তাহলে হচ্ছে যেটা ভুল যেন কম হয়, তুমি যে নিচে কম নেমে যাও, এই বিষয়টা যদি ঠিকঠাক মতো কাজটা করতে পারো। এক একজনের এক এক রকম, অনেকে আছে বেশি আনসার করে, ভুল বেশি হলেও পাস করে, এটা ভিন্ন জিনিস। বাট আমার কাছে এটা মনে হয় যে 130 বা 135 এর উপরে আনসার না করাই ভালো। এই আনসারটা করলে ভুল কম হওয়ার সম্ভাবনা থাকবে। এইটা নিয়ে এই মার্কস ক্যাটাগরিটা ধরে তুমি যদি পড়াশোনা করো, আমার মনে হয় যে একটা ভালো লক্ষ্যে তুমি এগিয়ে যেতে পারবে। আমি প্রিলিমিনারি পরীক্ষায় যত অংশ নিতাম, আমি ঠিক এরকম মিনিমাম জায়গাটা ধরে রাখতাম, আমার এখান থেকে প্লাস হতো, এর নিচে যেন না নামে, এভাবে চিন্তা করতাম। যদিও আমাদের সময় পরীক্ষা ছিল 100 নম্বরের, তোমাদের হচ্ছে 200 নম্বরের। এই বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার হয় এটা, তাহলে আমরা এবার আমি তোমাকে কয়েকটা স্লাইড দেখাচ্ছি, যে এর উপর ভিত্তি করে একটু দ্রুত আমাকে যেতে হবে, বিকজ অনেকগুলো আলোচনা করতে হবে। দেখো, তোমাদের শেষ মুহূর্তে যার যেখান থেকে যেটা পড়াগুলো পাবে, দেখো এখান থেকে তোমার যেটা হচ্ছে যে না কাজ করতেছি, আমি সময় নেই। আচ্ছা, একটু ওদেরকে মিট করে ইয়ে করে দাও। শব্দ হচ্ছে। আচ্ছা, আমাদের ফেসবুকে যারা যুক্ত আছে, হ্যাঁ, ইউ ক্যান উইন, ও বলছে, তবে নেগেটিভ গুলো চেক দিতে হবে স্যার। আর আমাদের শাহি বিনতে কাশেম, ওয়ালাইকুম আসসালাম। নাজনীন পাখি আছে আমাদের সাথে। সোহানুর রহমান রুমেন বলছে 41তম লিখিত প্রার্থীরা 43তম প্রিলির জন্য কিভাবে পড়বে? আমি আপনার কোচিং এর লিখিত ফাইনাল ব্যাচে আছি। গুড, তুমি লিখিত ফাইনাল ব্যাচে আসো, তোমার তো প্রিলি আগেই পড়া আছে, ওই পড়াগুলো তুমি রিভিশন করবে, তাহলে তোমার হয়ে যাবে। সেটা থেকে ধরে রাখো। ওকে, আচ্ছা, আমার এখানে বোধহয় নেটটা পাচ্ছে না, যাই হোক, কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, একটু যাই হোক, তোমাদের কমেন্ট গুলো দেখতে পেলে আমি আবার কমেন্ট গুলো পড়বো। আমি তোমাদের কয়েকটা স্লাইড দেখাই, তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিলে তারা একটু দেখতে পেতো। যাই হোক, দেখো 10টা সাবজেক্ট তোমাদের আছে। এইবার যে জায়গাগুলো বলবো একটু দেখো, তোমাদের এটা তোমরা ফলো ইচ্ছা করলে করতেও পারো, নাও করতে পারো। তোমাদের পরীক্ষার আগের এই শেষ সময়ের মধ্যে থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, যে প্রথম ব্যাপার হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্য, তোমাদের 10টা বিষয়ের মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে এইটা। এই যে আমি তোমাদেরকে বললাম যে বাংলায় 18, ইংলিশে 18, এই জায়গাগুলো যে বললাম, এই মার্কস গুলো তুমি কিভাবে পড়বে যদি তুমি বুঝতে না পারো যে শেষ মুহূর্তে আমি কিভাবে পড়বো, তার জন্য আমি এটা স্লাইড করে দিয়েছি, যে একটু তোমাদের ধারণা দেয়া। আর যদি তুমি বুঝতে পারো তাহলে তো ভালো কথা, তুমি যেভাবে প্রিপারেশন নিয়েছো ওটাই ভালো। আমরা একটু স্লাইড গুলো দেখি, এবং দেখে সেটা নিয়ে তোমাদের সাথে এটা কমেন্ট আলোচনা করা যাবে। আচ্ছা, স্লাইডটা দেখো, প্রথম স্লাইডটা দেখো, যে এটা দেয়া আছে ব্যাকরণ অংশ। দেখো, সাহিত্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ব্যাকরণ অংশ, একটা হচ্ছে সাহিত্য অংশ। সেইখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ব্যাকরণ যে অংশটা আছে, এই শেষ মুহূর্তে এসে ব্যাকরণের যে যতগুলো টপিক আছে, সবগুলো টপিক তোমার আগের থেকে যা যা পড়া ছিল, যতটুকু পড়া ছিল, ওইটাই তুমি রিভিশন করো। আর এর সাথে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস কোশ্চেন যেগুলো পড়া ছিল, যত প্রিভিয়াস কোশ্চেন ব্যাকরণ থেকে পড়া ছিল, প্রিভিয়াস কোশ্চেন গুলো তুমি রিভিশন করবে। আর আমি অবলিক দিয়ে ডাইজেস্ট প্লাস লিখে রাখছি, যেটা হচ্ছে যে আমাদের যে ডাইজেস্ট প্লাস বইটি আজকে বাজারে আসছে, এটার বিজ্ঞাপন বলে কিছু নাই, এই বইটা তোমার লাগবেই। এই বইটা হলে তোমার সবচেয়ে বেশি তুমি উপকৃত হবে, এটা আমি বলতে পারি। তো এই বইটা তোমার যদি সংগ্রহে থাকে ভালো, না থাকলে তোমার কাছে যেটা বই আছে সেটা থেকেই তুমি এটা এই প্রিভিয়াস কোশ্চেন রিভিশন করবে। আর সেকেন্ড যেটা বলছি, সেটা সাহিত্য অংশ যেটা করতে হবে এই শেষ মুহূর্তের দিকে। তুমি যতগুলো সাহিত্যিকদের তোমরা ওখানে পড়ে ফেলছো, সেখান থেকে 15-20 জন লেখক, এই 15-20 জন লেখক, যেই লেখকগুলো থেকে কোশ্চেন করাটা
একদম প্রায়ই করা হয়। এরকম 15-20 জন লেখক, যেমন ধরো রবীন্দ্রনাথ, নজরুল, এদের নিয়ে কোশ্চেন করবেই। সো এরকম 15-20 জন, ধরো 20 জন লেখককে আলাদা করে নিয়ে এই 20 জন লেখক সম্পর্কে বিস্তারিত করবে। আর বাকি যত লেখক আছে সবগুলোর যতগুলো এমসিকিউ কোশ্চেন বা এক কথায় প্রকাশ উত্তর আছে, সেই উত্তরগুলো তুমি রিভিশন করে যাও, সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। এই শেষ সময়ের কথা বলছি আমি। তোমরা চাইলে আমি এর উপরে তোমাদেরকে বাড়িয়ে পড়া রেডি করে দিতে পারি, যে প্রতি সপ্তাহে তুমি কি পড়বে সেটা তোমাদের বলতে পারি। আর বাকি যে তথ্যগুলো যেগুলো আছে সেই তথ্যগুলো আলাদা করে দেওয়া যাবে। এই হচ্ছে বাংলায়। দেখো যে এইভাবে যদি তুমি একটু পড়াটা কমেই না আনো, তাহলে কিন্তু তোমার পড়া শেষ করতে পারবে না, তুমি রিভিশন দিতে পারবে না। আর রিভিশন না দিলে কিন্তু তোমার সমস্যা হবে। তারপরে স্লাইডটা দেখি, একটু দ্রুত স্লাইডটা শেষ করে তারপরে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, আরো কিছু কথা আছে। যেমন ধরো বাংলাদেশ বিষয় বলি, এখানে দেখো যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে থেকে আমি যেটা বলছি যে ডাইজেস্ট প্লাস, অর্থাৎ এই বইটার কথা আমি বারবার বলবো, এই জন্যই বলবো যে এইটার মধ্যে 27,000 বেশি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমাদের রিভিশন হওয়ার জন্য খুব কাজে লাগবে, এই জন্যই বারবার বলবো। তোমার ইচ্ছা হলে তুমি ডাইজেস্ট প্লাসের বাইরে তোমার কাছে যে ডাইজেস্ট বইটা আছে বা তোমার কাছে যে বইটাই আছে সেই বইটার থেকে তুমি পড়তে পারো, সমস্যা নাই। বাট ডাইজেস্ট প্লাস হলে তোমার বেশি প্রশ্ন তুমি এখানে পাবা, নানান জায়গার প্রশ্নগুলো এখানে পাবা। 2 নম্বর হচ্ছে দেখো যে ডাইজেস্ট প্লাস বইয়ের পাশাপাশি বাংলাদেশ বিষয়ের মধ্যে থেকে আর যে জায়গাগুলো করবে, এটা দেখো পিএইচডি সিলেবাস। তো পিএইচডি সিলেবাসটা এখান থেকে দেখো যে পিএইচডি সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে, সেই টপিকগুলো তোমরা তো সবাই জানো যে কি কি আছে। যেমন এখানে দেখো দেয়া আছে যে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, এই জাতীয় বিষয়গুলি এখান থেকে আছে 6 নম্বর। 2 নম্বরটা তারপরে দেখো দেওয়া আছে সংবিধান, সংবিধান আছে 3 নম্বর। 4 নম্বর তারপরে দেখা দেওয়া আছে জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি, এখানে 3 নম্বর। তারপরে দেওয়া আছে বাংলাদেশের কৃষি সম্পদ, এখানে 3 নম্বর। তাহলে দেখো যে এই 1, 2, 3, 4টা টপিক থেকে তোমার নাম্বার হচ্ছে 9 আর 6 হচ্ছে 15 নাম্বার আছে। এখানে 4টা টপিকে 15 নাম্বার আছে। এখন বাকি টপিকগুলো কি আছে? বাকি টপিকগুলো তোমার আছে বাংলাদেশের অর্থনীতি, তারপরে বাংলাদেশ শিল্প বাণিজ্য, সরকার ব্যবস্থা, তারপরে বাকি যতগুলো অন্যান্য তথ্যগুলো আছে যে জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম ইত্যাদি। এই বাকি যত জায়গাগুলো আছে সবগুলো থেকে তুমি যে কাজটি করবে, প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বে। প্রিভিয়াস কোশ্চেন গুলো তোমরা যার কাছে যে বই আছে সেই বইয়ে যত প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে সেই প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে নিতে পারো। তাহলে তোমার কাজটা কি হবে যে অল্প পড়ে এই 15 নাম্বারটা জোর দিয়ে বেশি করে আর বাকিগুলো প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে যাবে, তাহলে এখানকার মার্কস বেশি আসবে আর বাকিগুলো থেকে তোমার কিছু মার্ক যোগ হবে। তাহলে আমরা বাংলাদেশের পাশে মার্কস হচ্ছে কত? 18। তাহলে আমরা এখানে 15 নাম্বারের কথা আলাদা করে বলে দিয়েছি যে যেখান থেকে 15 নাম্বার তোমার বেশি নাম্বার তোলা সম্ভব, প্রায় সবটুকুই তোলা সম্ভব এই 15-এর মধ্যে থেকে। আর বাকি যেটা থেকে তোলা কঠিন সেগুলো তুমি এমসিকিউ কোশ্চেন গুলো সবগুলো পড়ে যাবে, সেখান থেকে তোমার দেখবে যে 7, 8 চলে আসবে। সব মিলে দেখবে 18+ তোমার অনায়াসে হয়ে যাবে যদি এইভাবে পড়ো। তারপরে স্লাইডে যে আমরা দেখো, তারপর ভূগোল খুবই সহজ একটা চ্যাপ্টার, সবচেয়ে বেশি মার্কস সহজে তোলা যায় ভূগোল থেকে। এখানে তোমার আমি ডাইজেস্ট প্লাসটা লিখে রাখছি। ডাইজেস্ট প্লাস মানে হচ্ছে প্রশ্ন ব্যাংক। তোমার কাছে প্রশ্ন ব্যাংক থাকলে তুমি পড়বে, নইলে ডাইজেস্ট প্লাস বইটা থাকলে এখান থেকে পড়বে। তাহলে এরকম প্রশ্ন ব্যাংক একটা থাকবে। আর একটা হচ্ছে যে কোনো তোমার কাছে গাইড বই যা আছে, গাইড বই সেরকম একটা গাইড বই তোমার কাছে থাকবে। এই গাইড বইয়ের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বা তুমি যতটুকু পড়ছো ততটুকু এই জায়গাটুকু যদি পড়ো, এখান থেকেই তোমার 7+ করা সম্ভব, 7+ হওয়া সম্ভব এখান থেকেই। তাহলে তোমার এখান থেকে আমাদের জিওগ্রাফিতে ধরা আছে 7, এই 7+ এখান থেকে সম্ভব হবে এভাবে পড়লে। তারপর স্লাইডটা দেখি যদি, এরপরে দেখো সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে তোমার যেটা হয় যে আমরা যেটা করতাম যে শুধু প্রশ্নই পড়তাম, আমাদের সময় বিজ্ঞান থাকতো 20 নম্বর। 20-এর মধ্যে দেখা যেত 20টাই কমন থাকতো, শুধু প্রশ্ন বললেই 20টাই কমন থাকতো। তো তোমাদের হয়তো 1-2 নাম্বার ছুটে যেতে পারে। তাহলে তোমাদের যে কাজটা হবে, যার কাছে বিজ্ঞানের যে বইটাই আছে সেই বইটি থেকে তোমার যা যা পড়া ছিল ওই পড়াগুলো তুমি রিভিশন দিবে। আর এর বাইরে যদি কিছু করতে চাও সেটা হচ্ছে যেমন আমাদের যে ডাইজেস্ট প্লাস বইটা আগে ছিল প্রশ্ন ব্যাংক নামে, এই প্রশ্ন ব্যাংকের বই থেকে বিজ্ঞান অংশের একটা পেজ থেকেই তোমার ছিল 4টা প্রশ্ন, এক পেজ থেকে 4টা প্রশ্ন ছিল বিজ্ঞানের। সো এখান থেকে বিজ্ঞান যে অংশটা সেটা তুমি রিভিশন করতে পারবে, তোমার বেশি বেশি কাজে লাগবে। এই
যা পড়া আছে এর সাথে এই ডাইজেস্ট প্লাস বা এই টাইপের একটা বইয়ের মধ্যে তোমার যে ডাইজেস্ট বইটা আছে সেটা হতে পারে, আমাদের ডাইজেস্ট প্লাসটা হতে পারে। এইখান থেকে বিজ্ঞানের যে অংশটা আছে সেটা একটু রিভিশন করলে, এইটুকু কাজটা করলে আমার মনে হয় বিজ্ঞানে তোমার আছে 15, সেখান থেকে 12 ইনশাল্লাহ এক্সিকিউট হবে। 1-2 এদিক ওদিক হতে পারে, অন্যটাতে সেটা মেকআপ হয়ে যাবে। দেন তারপরে আসো, তারপরে দেখো যে গাণিতিক যুক্তি, যেটা তোমাদের সবচেয়ে আর কি ভয়ের কাজ। এখন ভয়ের কাজ গাণিতিক যুক্তি হলেও তোমার তো পড়তে হবে, এবং সবচেয়ে তোমার বাড়িতে বেশি সময় নষ্ট করবে এই গাণিতিক যুক্তি। কিন্তু মনে রাখবে যে গাণিতিক যুক্তিতে মার্কস কিন্তু মাত্র 15 নাম্বার। তাহলে এই 15 নাম্বারের জন্য দেখবা যে তোমার যেই পরিমাণ শ্রম দিতে হবে, এই শ্রমটা তুমি অন্য জায়গায় দিলে তুমি বেশি মার্কস আরো ক্যারি করতে পারবে। কিন্তু যেহেতু অন্য জায়গা থেকে পড়লেও বেশি নাম্বারটা আসে না, সেই জন্য এই গণিতের নাম্বারটা তোমার দরকার হবে। আমার মনে হয় আমি কথাটা বুঝতে পারছি। অন্য জায়গা থেকে পড়লেও যে টার্গেটটা দিয়েছি এই টার্গেটের বেশি তোমার সহজে যাওয়া যায় না। এই জন্যই গণিত কষ্ট হলে তোমার গণিতের এখান থেকে 10টা নাম্বার তোমার তুলতে হবে 15-এর মধ্যে থেকে। এই কথাটা যদি বুঝতে পারো তাহলে খুব ভালো কথা। এখন এখানে দেখো যে গণিতের আমরা কি করবো, এখান থেকে গণিতের অনেক সংখ্যক চ্যাপ্টার আছে, সেগুলো থেকে এখানে দেখো যে পাটিগণিত থেকে আমি যে চ্যাপ্টারগুলো বলেছি এখানে খেয়াল করো যে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, লাভ ও ক্ষতি, এই 4টা অধ্যায় পাটিগণিত থেকে তুমি ভালো করে পড়বে। ভালো করা বলতে তোমার যে যে বই পড়া আছে সেটা হলে ভালো হয়, আর যদি না হয় তোমার যে কোনো একটা গাইড বই, যে কোনো একটা গাইড বই, এই শেষ সময়ের মধ্যে বেশি এক্সপেরিমেন্ট করা যাবে না, যে কোনো একটা গাইড বই, সেই গাইড বই থেকে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা ও লাভ ক্ষতি, এই চ্যাপ্টার গুলো একটু ভালো করে যে যাগুলো আছে সবগুলোই পড়বে, নাম্বার 1। আর তার নিচেই দেখো দেওয়া আছে যে অনুপাত, সমানুপাত, সরল ও যৌগিক মুনাফা, এই দুটো চ্যাপ্টার থেকে তোমার যে কাজটি হবে শুধু বিগত প্রশ্নগুলো, ক্যাডার প্রশ্নগুলো, নন ক্যাডার পরীক্ষার প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তুমি শুধু চর্চা করে যাবে, বাস তোমার পাটিগণিত থেকে কাজ শেষ। একটা গেল, এখান থেকে এই দুটো জায়গায় কাজ করলে মার্কস মাত্র 3, পাটিগণিত থেকে নাম্বার তোমার মাত্র 3। এই 3-এর জন্য তোমার এত পরিশ্রম করতে হবে, কিছু করার নাই, এই মার্কস তোমার পেতে হবে। তারপরে দেখো বীজগণিত অংশে, দেখো বীজগণিতের মধ্যে আছে বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, এই দুটো চ্যাপ্টার তুমি একটু ভালো করে পড়বে, এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে। আর তার নিচে যে দেখো দেয়া আছে যে সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল ও সহ সমীকরণ, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো তুমি যত প্রিভিয়াস কোশ্চেন আছে, এটা ডাইজেস্ট প্লাস বই হতে পারে, তোমার ডাইজেস্ট বই হতে পারে, তোমার কাছে যত প্রিভিয়াস কোশ্চেন বা জব সলিউশনের যত প্রশ্ন হতে পারে, এখান থেকে যত পরীক্ষার প্রশ্ন তোমার পড়া ছিল বা সংগ্রহে আছে, এগুলো তুমি সব রিভিশন করে যাবে। তাহলে বীজগাণিত সূত্রপদী এবং বহুপদী উৎপাদক এই দুটো ভালো করে পড়বে, সবটাই পড়বে, আর এইগুলো তুমি চর্চা করে যাবে। আর তারপরে দেখো যে নিচের যে ত্রিকোণমিতি আছে সেটা হচ্ছে সূচক ও লগারিদম, এই সূচক লগারিদম সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়। এই দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো খুব ভালো হয়। আর তার নিচে যেটা আছে সমান্তর ও গুণোত্তর, অনুক্রম ও ধারা, এটা শুধু প্রশ্নগুলো, যেভাবে বললাম শুধু প্রশ্নগুলো, এটা তুমি কমপ্লিট করে যাবে। তাহলে আমার কথা তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি কিভাবে বললাম এটা ভালো করে খেয়াল করবে, এইভাবে কাজটা করো, পড়াটা কমিয়ে নাও, পড়াটা কমিয়ে নাও, নিলে যেটা হবে তুমি রিভিশন বেশি করতে পারবে। আর তার নিচে দেখো জ্যামিতি আছে, জ্যামিতির থেকে বেশি পড়বে যে জায়গাগুলো সেটা হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, এগুলো সব পড়বে, কারণ খুবই ছোট ছোট এবং সবচেয়ে সহজ, এবং পুরো মাসটা তোমার এখানে তোলা সম্ভব। আর পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তু, এগুলো যত প্রশ্ন আছে প্রিভিয়াস কোশ্চেন, শুধু প্রশ্নগুলো রিভিশন করবে, এটা হচ্ছে কৌশল। তাহলে তুমি পড়াটা কমিয়ে ফেলতে পারবে। ওকে, এরপরে দেখো যে এইগুলো হওয়ার পরে নিচে দেখো যে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা, এগুলো শুধু প্রশ্নগুলো পড়বে, সব প্রশ্ন তোমার আগে যা পড়া ছিল সেই পড়াগুলো বারবার রিভিশন করবে, ঠিক আছে? এইগুলো তুমি ডাইজেস্ট প্লাস বই থেকে রিভিশন করতে পারো, তোমার কাছে যে বই সেটাতে করতে পারো। গণিত থেকে এই কাজগুলো করো, পড়াটা কমিয়ে আনো, কারণ এই গণিতে তোমার দেখো মাত্র 15 নাম্বার, এখানে তোমার দিন রাত শ্রম দিয়ে বাকি পড়া নষ্ট করার কোনো মানে হয় না। আমি যতটুকু বললাম অতটুকু কাজটা তোমরা করবে। তারপরে দেখো যে মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা থেকে যেটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে তোমার লিখিত পরীক্ষার 35 থেকে 40তম বিসিএস এর যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো তুমি 2-3 বার আগে রিভিশন দিয়ে ফেলবে, বিকজ এখান থেকে তোমার 7-8টা কোশ্চেন কমন থাকার সম্ভাবনা আছে এখান থেকেই।
তাহলে আমাদের ডাইজেস্ট ক্লাস বইয়ের মধ্যে এই যে 35 থেকে 40 এই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো এই মেন্টাল এবিলিটি দেয়া আছে, তোমরা এখান থেকে নিতে পারো বা তোমার কোনো বন্ধুর কাছ থেকে সংগ্রহ করতে পারো। এই প্রশ্নগুলো তুমি অবশ্যই সংগ্রহ করে রাখবে, নাম্বার 1। তারপরে দেখো এই যে 6টা চ্যাপ্টার আছে তোমার মানসিক দক্ষতার মধ্যে, একটা হচ্ছে সমস্যা সমাধান, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা, ভাষাগত যৌক্তিক বিচার, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা। এই 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে প্রথম যে 3টা চ্যাপ্টার আছে, সমস্যা সমাধান, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত সক্ষমতা, এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার তুমি ভালো করে পড়বে। আর নিচের 5, 6, 7 যে 3টা আছে, এই 3টা তুমি শুধু প্রশ্নগুলো প্রিভিয়াস কোশ্চেন যত আসছে বিভিন্ন পরীক্ষায়, সেই প্রশ্নগুলো তুমি বারবার রিভিশন করে যাবে। আর মেন্টাল এবিলিটি ক্ষেত্রে মনে রাখবে যে মেন্টাল এবিলিটি মানে হচ্ছে মেন্টাল এবিলিটি। যদি মেন্টাল এবিলিটি তোমার মাথায় না থাকে তাহলে তুমি প্রশ্ন আনসার ঠিক মতো তুমি করতে পারবে না। মেন্টাল এবিলিটি থাকতে হবে। এবং সবসময় আরেকটা টিপস দেই মেন্টাল এবিলিটি করতে, মেন্টাল এবিলিটিতে সবসময় আনসার করার আগে আরেকবার ফাইনাল আনসার দেখতে হয়, চেক করতে হয়, ফাইনাল চেক করতে হয়। অর্থাৎ 2বার চিন্তা করা ছাড়া কোনো কোশ্চেন আনসার করা ঠিক না মেন্টাল এবিলিটি, যত সহজ কোশ্চেনই হোক। এই কথাটা মনে রাখবে। তাহলে প্রথম 3টা তুমি ভালো করে পড়বে, বাকি 3টা যেটা হচ্ছে শুধু প্রশ্ন, সব প্রশ্নগুলো পড়ে যাবে। দেন আসো আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে। এইখানে যেটা করতে হবে আন্তর্জাতিক প্রশ্নের মধ্যে থেকে, এটা খুব কঠিন আন্তর্জাতিক, আমার কাছে মনে হয় যে বেশ কঠিন, জটিল, অনেক কিছু পড়তে হয়, যে ক্ষেত্রে আমার পড়তে খুব মজা লাগতো। আন্তর্জাতিক বিষয়গুলি আমি পড়ে খুব মজা পেতাম। তোমরা এটা যদি এনজয় করতে পারো তাহলে খুবই ভালো। এক্ষেত্রে আমি বলবো যে ওই যে প্রশ্ন ব্যাংক, যেটা ডাইজেস্ট প্লাস, আমাদের যে ডাইজেস্ট প্লাস বা তোমার কাছে যে ডাইজেস্ট আছে সেইটা, সেখান থেকে তুমি আন্তর্জাতিক বিষয়গুলি যে প্রশ্নগুলো আছে সেটা পড়ে নিতে পারো। 1, 2 ভার্সিটি অ্যাডমিশনের যে বিগত 5 বছরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমার আন্তর্জাতিক এখান থেকে বা আন্তর্জাতিক বাংলাদেশ সাধারণ জ্ঞান যে অংশটা থাকে, দুটো মিলেই 5 বছরের প্রশ্নগুলো পড়ে নিবে। ওকে, সেই প্রশ্নগুলো আমাদের এই ডাইজেস্ট প্লাস বইয়ের মধ্যে দেয়া আছে, এখান থেকে দেখতে পারো, তোমার কাছে যেটা বই সেখান থেকে দেখতে পারো। আর এর নিচে যেটা থাকে দেখো যে আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, বিভিন্ন সংগঠন যেটা আছে, জাতিসংঘ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে যত সংগঠন আছে, বাছাই করা যে সংগঠনগুলো, এগুলো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টের সময় বুঝবে যে কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে তোমরা এগুলো একটু সব পড়ে নিবে, মানে যেগুলো বেশি, এগুলো বেশি পড়া সম্ভব, বেশি পড়ে নিবে। এখানে 4 নাম্বার আছে। তারপরে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, তোমাদের যার কাছে যে বইটা আছে সেখানে এই টপিকগুলো দেয়া আছে। এই টপিক থেকে যা আছে এই টপিকগুলো একটু বেশি বেশি পড়বে। তারপরে যেটা হচ্ছে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেটা আছে, সাম্প্রতিক ঘটনাগুলি তোমরা পরীক্ষা যে এখন হচ্ছে গত 5-6 মাস আগের থেকে যে সাম্প্রতিক ঘটনাগুলো চেঞ্জ হয়ে আসছে, গত মানে পরীক্ষা তোমার আরো তো 1.5 মাস আছে, সো তুমি এখন থেকে 4 মাস আগের যে ঘটনাগুলো আছে, 4 মাস আগের যে সাম্প্রতিক যেগুলো হয়ে আসছে, সেখান থেকে এখন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স বই বা কারেন্ট নলেজ বইয়ের মধ্যে দেখবা যে প্রতি মাসেই একটা করে সাম্প্রতিক একটা তথ্য দেওয়া থাকে, 150-200 প্রশ্ন দেওয়া থাকে সাম্প্রতিক তথ্যগুলো যেগুলো চেঞ্জ হয়। এই প্রশ্নগুলো সব একখানে করে স্টাপল করে সবগুলো প্রশ্ন তুমি রিভিশন করো। তোমার জাস্ট কি 2-3 ঘন্টার ব্যাপার এই পড়াগুলো পড়া, বাস। এই যেগুলো তোমার চেঞ্জ হয়েছে তথ্যগুলো, ওগুলো সবগুলো প্রশ্ন একখানে করে এই প্রশ্নগুলো পড়বে। এখানে তোমার আছে 4 নম্বর। আর তারপরে যেটা থাকে যে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এই চ্যাপ্টারগুলো থেকে যত প্রশ্ন আছে প্রিভিয়াস কোশ্চেন যত যেখানে পাবে সব প্রশ্নগুলো পড়ে ফেলবে, বাস। তোমার এই হচ্ছে পড়াটা কমিয়ে ফেললে। তারপরে তোমার যেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, শাসন, এখান থেকে তোমরা জানো যে এটা বাজারে যে কোনো একটা ছোট চটি গাইড বই পাওয়া যায়, এই গাইড বইগুলো থেকে সব প্রশ্ন পড়লে হবে। আমাদের যে ডাইজেস্ট প্লাস বা তোমার কাছে ডাইজেস্ট বই থাকবে, সেখান থেকে তুমি যদি পড়ো অল্প করে শুধু প্রশ্নগুলো মনে রাখবে, এখান থেকে 4-5 পাওয়া যায়, এর বেশি পেতে গেলে একটু ভুল হয় বেশি। আর যারা ভালো করে আবার এখান থেকে যারা একটু ভালো বোঝে এই নৈতিকতা বিষয়টি, তারা আবার 6-7 তুলে ফেলে, 8 তুলে ফেলে। বাট অনেকেই বোঝে না, অনেকেই ভুল করে ফেলে, ঝুঁকি বেশি থাকে, ভুল হয় বেশি, এখানে তোমার একটু মার্কসটা কমে যাবে। তো তুমি একটু কম পড়বা, কম মার্কস আসলে সমস্যা নেই। তো এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আমি বললাম যে এই যে মার্কসটা কিন্তু তোমার অনায়াসে তোলা সম্ভব, আমি যেভাবে বললাম সেটা তোলা সম্ভব। তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা আছে, সেখান থেকে তুমি ওই যে প্রশ্নের কথাটা বললাম, ডাইজেস্ট প্লাস সব প্রশ্ন পড়ে নিলে। তারপর তোমার কাছ থেকে একটা ছোটখাটো যে কোনো একটা গাইড বই, সেই গাইড বই যেন এরকম উঁচু বই না হয়, চিকন গাইড বইগুলোর মধ্যে যে গাইড বইটা পাবে, সেই গাইড বই থেকে তুমি কম্পিউটার অংশ যেটা থাকবে, দুটো অংশ আছে, একটা কম্পিউটার অংশ আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি অংশ।
তুমি কম্পিউটার অংশ যেটা থাকবে সেই অংশ তুমি বিস্তারিত পড়বে। যদি তুমি এটা কম্পিউটার বা তথ্য প্রযুক্তির উইক হও তাহলে তোমাকে জন্য বলছি এটা, যে কম্পিউটার অংশটা বিস্তারিত পড়বে, প্রশ্ন পড়বে, বিস্তারিত পড়বে। আর তথ্য প্রযুক্তির যে জায়গাটা আছে এটা শুধু প্রশ্নগুলো, যত প্রশ্ন আসছে সব প্রশ্ন পড়ে যাবে। এটা হচ্ছে ফাঁকি দিয়ে দেওয়া, ফাঁকি দিলে তোমার 5 নাম্বার উঠবে। আমাদের ধরছি কত, আমরা এখান থেকে 10 ধরছি, অর্থাৎ 15-এর মধ্যে 10। ইনশাল্লাহ এইভাবে যদি পড়ো, কিছু ধারণা তো তোমার আছেই, দেখবে তোমার এই 10-11 এরকম চলে আসবে। আর ফাইনাল যেটা থাকে তোমার ইংলিশ গ্রামার এবং লিটারেচার, এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি যে এখান থেকে আমরা ধরছি কত, ইংলিশ গ্রামার লিটারেচার থেকে 18+। 18+ তোমরা এখান থেকে কিভাবে তুলবে? 18+ তোলার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে তোমার ইংলিশ লিটারেচার। তো ইংলিশ লিটারেচার যেটা থাকে, যে দেখো এখানে তোমরা জানো যে গ্রামার অংশ আছে, লিটারেচার অংশ আছে। গ্রামারে থাকে 20 আর লিটারেচার থাকে 15, তোমরা সবাই জানো। তো গ্রামার অংশটা যেটা আছে, গ্রামার আমাদের ডাইজেস্ট প্লাস বইয়ের মধ্যে যেভাবে দেয়া আছে, এটা খুবই ভালো করে দেওয়া আছে গ্রামার। তোমরা এখান থেকে গ্রামার অংশটা দেখতে পারো। আর লিটারেচার অংশটা যেটা আছে, লিটারেচার অংশটা তোমার কাছে, যার কাছে যে বই আছে, যে বইটি আছে সেই বই থেকেই কম করে পড়তে হবে। পুরো বইটা তোমার পড়ার মতো সময় এখন আর নাই, তুমি লিটারেচার থেকে কম করে পড়বে। সেই কম করে কি পড়বে সেটা নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো পরবর্তী সময়ের মধ্যে থেকে। এখন একটু তোমাদেরকে নিচে একটু দেখিয়ে দেই, নিচে স্লাইডে যাও, একটু দেখিয়ে দিই যে গ্রামার অংশ থেকে কোন কোন টপিক গুলো তোমার বেশি দরকার হবে। ঝটপট একটু দেখে নাও, তোমরা পরে এটা আবার জুম করে এটা লিখে নিও। এই যেমন এখানে দেওয়া আছে, এগুলো লিখতে গেলে অনেক বেশি সময় যেত আমার, এই জন্যই আমি তোমাদেরকে এটা এখানে লিখে দিয়েছি। তোমরা এটা এখান থেকে দেখতে পারো, ভালো হয়, পরবর্তী সময় তুলে নিও। এটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে টেন্স। টেন্স যেটা নর্মালি যে টেন্স কাকে বলে, কতবার কি কি, এগুলো তো পরীক্ষা আসবে না, আসবে রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে টেন্স থাকে সেইটা, অর্থাৎ টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস, এইটা এই দুটো কিন্তু মিশ্র যে নিয়মগুলো, সেই নিয়মগুলো তোমার পরীক্ষা আসবে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই অধ্যায় থেকে তোমার একটা কোশ্চিন আসতে পারে বা দুটো কোশ্চিন আসতে পারে। 3 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে তো একটা ব্যাপক আলোচনা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম প্রিপজিশন সব মিলে একটা আলোচনা, অনেক বড়। এখান থেকে পার্টস অফ স্পিচ থেকে তোমার প্রিপজিশন বেশি ইম্পর্টেন্ট, ভার্ব ইম্পর্টেন্ট, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার এখান থেকে প্রায় সবই পড়তে হবে, কিন্তু সেগুলো পড়তে হবে কতটুকু, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যে কাজটি করতে হবে যে প্রশ্ন ভিত্তিক, ব্যাখ্যা ভিত্তিক একটু পড়ে নিবে। আর আমি যেটা বলছি যে তোমাদের এখানে ডাইজেস্ট ক্লাস বইয়ের মধ্যে দেওয়া আছে, আর তোমরা যদি আমার ক্লাসগুলো করে থাকো, তোমরা যারা আমাদের অ্যাডমিটেড আছো, তোমরা তো আমার ক্লাসগুলো পেয়েছো, সেই ক্লাসগুলো তোমরা শিটগুলো তোমরা রিভিশন করবে, আমার মনে হয় সেখানে কাজটা হয়ে যাবে। এইটা চ্যাপ্টার গেল। তারপরে তোমার ফর্মেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা ওয়ার্ডের যে নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, ভার্ব হয়, কিভাবে হয়, এই জায়গাগুলো একটু দেখে নিবে। এই জায়গাতে পরীক্ষা কোশ্চিন থাকে, এই পার্টটা একটু ইম্পর্টেন্ট দিবে, একটা কোশ্চিন থাকবে এখান থেকে। আর 5 নাম্বার যেটা দেওয়া আছে নাম্বার, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, আর্টিকেল থেকে 1 থেকে 2টো কোশ্চিন থাকে এই 3টে চ্যাপ্টার থেকে। তো নাম্বার, জেন্ডার, আর্টিকেল থেকে নির্দিষ্ট কিছু জায়গা আছে, জায়গাগুলো থেকে কোশ্চিন থাকে, অল্প পড়তে হবে, অল্প পড়ে এটা ধরতে হবে এই জায়গাটা কোনটা। ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চিন, 2টো কোশ্চিন থাকে, খুবই সহজ, এখান থেকে কোনোভাবে এই নাম্বারটা মিস করা যাবে না। তারপরে তোমার ক্লজ থেকে, ন্যারেশন থেকে কিন্তু তেমন একটা প্রশ্ন থাকে না, ন্যারেশনটা তুমি যদি নাও পড়ো সমস্যা নাই, আর যদি ন্যারেশন আসেও পরীক্ষায় এটা সবাই পারে। তারপর যেটা হচ্ছে যে ক্লজ থেকে, দেখো যে ক্লজের যে অংশটা আছে, ক্লজ থেকে ইদানিং পরীক্ষা একটা করে কোশ্চিন থাকে। ক্লজ চেনা খুবই সহজ, ক্লজটা মোটেও তুমি ডিপলি একদম যা আছে ইনস অ্যান্ড আউটস এরকম ভাবে যাবে না। তোমাদের কিছু টিপস দিয়েছিলাম আমি আমার যে ক্লাসে, তোমাদের যে টিপস কৌশলগুলো দিয়েছিলাম, এই কৌশলগুলো তোমরা যদি দেখো একটু, আমার মনে যে ক্লোজ থেকে একটা কোশ্চেন আসলে তুমি অবশ্যই পারবে সেটা। আর ডিটারমাইনার থেকে দেখো, ডিটারমাইনার খুবই সিম্পল। আমি একটু ফাস্ট বলতেছি, তোমরা কি কথা বুঝতে পারছো নাকি বেশি জোরে হয়ে যাচ্ছে কথা? স্যার ক্লজের কনফিউশন গুলো খুব সমস্যা করে আসলে, কোনটা কি করতে পারি ক্লজের অনেক সময় নাউন ক্লজ। আচ্ছা আমি ওটা পরে আসতেছি, ওটা পরে আসতেছি, শেষ করে দিয়ে আগে দাঁড়াও। আমি বলতেছি আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, আমি একটু ফাস্ট বলতেছি তো আপনি শেষ করার জন্য। জি জি কথা বোঝা যাচ্ছে স্যার। ওকে। আর এই যা যা বলতেছি এগুলো কি তোমাদের আসলে কোনো কাজে লাগবে না, এমনি বলতেছি? জি স্যার, আমরা স্ক্রিনশট দিয়ে রাখি। অবশ্যই কাজে লাগবে। জি স্যার, ইয়েস স্যার, কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এই যে ক্লজ চ্যাপ্টারটা যেটা সেটা একটু দেখবা, ডিটারমিনার ডিগ্রি, ডিগ্রি থেকে পরীক্ষা কোশ্চেন থাকে। এই গ্রামার অংশ থেকে এই জায়গাগুলো একটু বেশি করে দেখবে, কারণ আরো গ্রামারে আরো অনেক রুলস আছে, বাট এগুলো একটু আগে পড়ে নিবে। আর ভোকাবুলারি একটা পার্ট আছে, দেখো
এখন তোমাকে গ্রামারটা একটু উপরে সিলেক্ট আবার যাও, দেখো একটু খেয়াল করে যে টেন্স রাইট ফর্ম ভার্বস, টেন্স থেকে বা এই রাইট ফর্ম ভার্ব থেকে 26তম বিসিএসে এই একটা জায়গা থেকে 5টা কোশ্চেন ছিল, 5টা প্রশ্ন ছিল শুধু একটা থেকে। এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায়, বিশেষ পরীক্ষা নাই যেখানে টেন্স থেকে প্রশ্ন থাকে না। সো তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবেই, যাগুলো আমি বলছি যেগুলো সেগুলো। তাহলে তুমি টেন্স থেকে রাইট ফর্ম ভার্বস থেকে যদি দুটো কোশ্চেন থাকে বা একটা থাকে, এখান থেকে দুটা, একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমার একটা, পার্টস অফ স্পিচ থেকে ধরো 3 থেকে 4টা, ফরমেশন অফ ওয়ার্ড থেকে একটা, নাম্বার জেন্ডার আর্টিকেল থেকে একটা বা দুইটা, ভয়েস থেকে একটা, ক্লজ থেকে একটা, বাকিগুলো থেকে একটা থাকতে পারে, নাও পারে। এই সব মিলে দেখবা যে গ্রামার যে পার্ট আছে ইংলিশের, গ্রামার পার্ট থেকে কিন্তু তুমি এইখানে দেখো, গ্রামার পার্ট থেকে তোমার 6 থেকে 8 এই মার্কসটা কিন্তু তোমার আশা করা মানে উচিত। 6 থেকে 8 কিন্তু এটা পারা উচিত, কারণ খুব সহজ কোশ্চেনও তো 2-3টা থাকে, এই মার্কসটা তোমার আসা উচিত। এটা গেল 1। 2 নম্বরে দেখো দেওয়া আছে ভোকাবুলারি যে পার্টটা দেওয়া আছে। তোমার ইংলিশে যে 18 বলছি আমি, তোমাদের অনেকেই হয়তো ভাববে যে 18 তো কঠিন, কেমনে পাবো 18, সেটাই আমি বলতেছি। দেখো ভোকাবুলারি যে পার্ট আছে এইখান থেকে আমি তোমাদের বলি সিনোনিম অ্যান্টোনিম, এই সিনোনিম অ্যান্টোনিম এই 2 জায়গা থেকে তোমার সব মিলে যেটা থাকে যে 5 থেকে 6টা কোশ্চেন থাকে এখান থেকেই। সিনোনিম অ্যান্টোনিম থেকে 5 থেকে 6টা কোশ্চেন থাকে। তুমি বিশ্বাস রাখো যে এখান থেকে 2টো কোশ্চেন থাকবে এমন যে দুটো তুমি অবশ্যই পারবে, দুটো সবাই পারে, এই 2টো কোশ্চেন সবাই পারে। তো তুমি পারবে 2টো কোশ্চেন, ওইটা হলের একটা আবহাওয়া আছে, ওই আবহাওয়ার কারণেও হলে তুমি যদি কমও পারো তাও 2টো কোশ্চেন পারবে। তো যাই হোক এই 2টো কোশ্চেন তুমি এখান থেকে পারবেই ভোকাবুলারি এই সিনোনিম অ্যান্টোনিম থেকে। তাহলে 2টা, আর বাকি যদি তুমি একটু ভোকাবুলারি প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু পড়ো, এই শেষ সময়ের জন্য যা আছে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লে একটা কোশ্চেন তোমার পারা উচিত। তাহলে আর এক, তাহলে এখান থেকে তুমি ভোকাবুলারি থেকে এই সিনোনিম অ্যান্টোনিম যে পার্ট আছে এখান থেকে কিন্তু তুমি 2 বা 3 তোমার এটা পারা উচিত। 1। এবার দেখো আরেকটা হচ্ছে তোমার ইডিয়মস, বাগধারা। এই বাগধারা থেকে তোমার একটা কোশ্চেন তো মাস্ট থাকবে, সাধারণত 2টো করে কোশ্চেন থাকে কমপক্ষে। তো যদি এখানে 2টা থাকে এই 2টোই পারা সম্ভব। তোমাদের লেকচার শিটের মধ্যে আমি 200 মাত্র ইডিয়মস দিয়েছি, আর আমার এখানেও এই যে ডাইজেস্ট প্লাস বইয়ের মধ্যে ইডিয়মস দেওয়া আছে, যেগুলো বাছাই করে দেওয়া আছে। এই ইডিয়মস 200 ইডিয়মস যেটা দেওয়া আছে 200, এই 200 যদি ভালো করে পড়ো আমার মনে হয় 200 থেকে 2টা কোশ্চেন কমন থাকে। তো 2টা কোশ্চেন যদি কমন থাকে এখান থেকে এই 2 নাম্বার তোমার নিতে হবে। তাহলে এই 2 এখান থেকে গেল। আর যেটা থাকে তোমার এখান থেকে যেটা হচ্ছে যে প্রিপজিশন, যেটা থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকে, আর গ্রুপ ভার্ব থাকে, গ্রুপ ভার্ব। এই 2টো মিলে তোমার 1 নম্বর। অ্যাপ্রোপ্রিয়েশন গ্রুপ ভার্ব 2টো থেকে তোমার 2টো কোশ্চেন থাকতে পারে, সেখান থেকে 1 নম্বর যদি তুমি পারো এইটুকু তোমার প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন যত সবগুলো যদি এখান থেকে পড়ে যাও তাও 1 পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কোশ্চেন তোমার কমনই পড়ে, সাধারণত একটা কোশ্চেন কমন থাকে 2টার মধ্যে থেকে। আর বাকি যেটা থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে, ফরেন ওয়ার্ডস থাকে, এগুলো হাবিজাবি কিছু রুলস থাকে, মানে ভোকাবুলারিতে থাকে, সেখান থেকে 1 তুমি পাইলে পেলা, না পেলে নাই। কিন্তু এর মধ্যে তোমার কি হয়ে গেছে যে এখানে যদি 2ও ধরি, এখানে যদি 2 ধরি, এখানে 1 ধরি, অলরেডি তোমার কিন্তু ভোকাবুলারিতে 5 তোমার এখান থেকে আসা উচিত। 5 যদি তোমার ভোকাবুলারি থেকে আসে, আমি ধরলাম অ্যাটলিস্ট 5। এই আর থাকে তোমার পার্ট একটা থাকে লিটারেচার। এখন তোমার লিটারেচার থেকে মার্কস তোলার পালা। এই বাকিটা হয়তো লিটারেচার থাকলো, 3 নাম্বার হচ্ছে লিটারেচার, লিটারেচার পার্ট। এখন লিটারেচার পার্ট থেকে তোমার মার্কস হচ্ছে 15। ফার্স্ট অফ অল যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমার, আমি আগেও বলছি যে আমাদের যে ইয়ার থেকে যে বইয়ের মধ্যে, লিটারেচার বইয়ের মধ্যে শেষের দিকে 700 প্রশ্ন দেওয়া আছে। এখন তোমার এই আমার যে বিদ্যাবাড়ির যে বিশেষ ইংলিশ লিটারেচার যে বইটা আছে, এই বইটা তোমার সংগ্রহ যদি না থাকে, তোমার কাছে যেটা আছে সেখানে দেখবা যে প্রিভিয়াস কোশ্চেন সবগুলো একানে করলে তোমার দেখবো অনেকগুলো প্রশ্ন হচ্ছে। তো বিদ্যাবাড়ির যে বিশেষ ইংলিশ প্লাস ইংলিশ লিটারেচার যে বইটা আছে সেই বই থেকে 700 প্রশ্ন বা তারও বেশি প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার যেটা দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়তে পারো, অথবা তোমার বই থেকে পড়তে পারো 700 প্রশ্ন। এটা 1 নাম্বার। এটা পড়লেই এখান থেকে কিন্তু তোমার 6 থেকে 8টা কোশ্চেন প্রতি বিসিএসই কমন থাকে এখান থেকে। আর বাকি যে জায়গাগুলো থাকে সেখান থেকে আমি তোমাকে যেটা বলবো যে বইয়ের নাম, বুকস এন্ড অথর্স, বুকস এন্ড অথর্স, বইয়ের নাম, এখান থেকে 5-6টা কোশ্চেন কমন থাকে এখান থেকে। তারপর তোমার লিটারেচার ওখানে দেয়া আছে, দেখো
যদি দেখো এখান থেকে আমরা যদি দেখি যে দেখো যেখানে বুকস এন্ড অথর্স নেমস, এখানে দেখো দেয়া আছে 1 নাম্বার কি বলছি লিটারেচার থেকে, ওখানে তোমার স্লাইডটা দেখো রিভিশন কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনকে রিভিশন করবে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে বুকস এন্ড অথর্স নেম, অর্থাৎ বইয়ের নাম, লেখকের নাম, এগুলো যে যে জায়গাগুলো আছে খুবই সংখ্যায় কিন্তু বেশি না, অনেক কম। যদি তোমার আগে পড়া থাকে খুবই ভালো, ওই পড়াগুলো রিভিশন করলে, আর নতুন করে পড়লে যেগুলো রাইটার্সরা বেশি ইম্পর্টেন্ট এগুলো আমার বইয়ের মধ্যে এবং এই যে ডাইজেস্ট ক্লাস বইয়ের মধ্যেও তোমার স্টার দিয়ে দেওয়া আছে, যে সবচেয়ে বেশি 10 জন ইম্পর্টেন্ট রাইটারের নাম আগে দেওয়া আছে, তারপরে 10 জনের নাম দেওয়া আছে, তারপরে 10 জনের নাম দেওয়া আছে, অর্থাৎ এইভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসেই এরকম 10 জন আগে দেওয়া আছে। তো এইরকম যেগুলো আছে, এরকম 15 জন রাইটার যদি ভালো করে তুমি পড়ে নাও তাহলে তো তাদের বই সংখ্যা পেরেই যাবে। এরকম বইয়ের নাম, অথর্সের নাম, এটা হচ্ছে 5 থেকে 6টা কোশ্চেন এখান থেকে থাকবে। লিটারেরি টার্মস থেকে তোমার 2টা কোশ্চেন থাকতে পারে এখান থেকে। কোটেশনস গুলো মানে উদ্ধৃতি গুলো থেকে 2 থেকে 3টা কোশ্চেন থাকতে পারে। ক্যারেক্টার্স থেকে 1টা কোশ্চেন থাকতে পারে। অন্যান্য যা কিছু আছে, ধরো ফাদার অফ আছে, নোবেল প্রাইজ আছে, অন্যান্য জায়গা এখান থেকে বাকি কোশ্চেনগুলো থাকতে পারে। সবগুলো মিলে তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে পড়ে নাও, আর এগুলোর থেকে যদি বাছাই করা যায়, যেগুলো আমি পড়া দিব সেগুলো যদি ভালো করে পড়তে পারো, আমার মনে হয় যে এখান থেকে তুমি 10+ করা খুব কঠিন কাজ মোটেও না। 10+ অবশ্যই করা যায়, মুখস্থ বিদ্যা। এটা এমন না যে তোমার এটা বানিয়ে মেনে লিখতে হবে, মুখস্থ করার অ্যাবিলিটি আমাদের সবারই আছে। জাস্ট তথ্য মনে রাখা, শেক্সপিয়ার এটা লিখছে, প্রথমকে এটা, শেষকে এটা, এই জিনিসগুলো যদি একটু মনে রাখা যায়, বাংলা সাহিত্যের মতো করে মনে রাখতে পারো, আগে থেকে অবশ্যই পড়ছো, তাহলে কিন্তু তোমার এটা যেটা হয় যে 10+ তুমি এটা করতে পারবে। সবচেয়ে সহজ জায়গা হচ্ছে ইংরেজি সাহিত্য, যেখান থেকে তোমার মার্কসটা বেশি ওটা সম্ভব। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এইখানে 10, এখানে 5, 15, আর এখানে যদি 6 আমি ধরি তাহলে হয় তোমার 21। তাহলে 21 এর নিচে তো আসে না ইংরেজি থেকে, এটার জন্য তো খুব বেশি পড়াশোনা করতে হয়, তাই না? আমরা কত ধরছি? আমরা ধরছি ইংলিশে 18+, তোমাকে হয়তো অনায়াসে 21 আসে। সো 18+ তুমি এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই কভার করতে পারবে। তাহলে এই যে তোমাকে মার্কসের যে আমি টার্গেট কথা বলছি বা যেটা ধরে তোমার এগিয়ে যেতে বলছি, এটা কিন্তু অ্যাচিভেবল। এই হচ্ছে তোমার সাথে যেটা এই পরীক্ষার আগে মার্কস নিয়ে কথা। এখন তোমরা বলবে যে তোমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে চাও। তোমাদের অপশন হচ্ছে 2টা। একটা অপশন হচ্ছে যে বিভিন্ন টপিকগুলো যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো তোমাদের নিয়ে অলরেডি 23-24টা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে একদম ফ্রি অফ কস্ট। এগুলো আমাদের যে মিশন 120 যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপের মধ্যে আমাদের বিদ্যাবাড়ির পক্ষ থেকে নেওয়া হয়েছে, তোমরা সেগুলো অ্যাটেন্ড করেছো। আর এখন যেটা হচ্ছে যে আমার পার্সোনাল যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই বইটার ক্ষেত্রে আমার ধারণা তোমরা বইটা আজকে যেই পরিমাণ তোমরা এই বইটা কিনছো, বইটা এত সেল হয়েছে আজকে। এটা নীলক্ষেত থেকে আমি ফোন করে বললাম যে আমাদের যেগুলো বই ছিল অলমোস্ট ফিনিশড। তো এটা হচ্ছে যে এই বইটা কালকের মধ্যে বোধহয় একটা লট শেষ হয়ে যাবে, আমি আবারও 1000 দিতে বলছি আরো। তো এই বইটা তোমাদের হাতে যখনই যাবে, আমি যদি তোমাদেরকে এই বইটা থেকে যদি একটু পড়া বেছে বেছে দিতে পারতাম, কারণ বইটা প্রায় 1600 পৃষ্ঠার একটা বই, এত বড় বই তোমরা পড়তে পারবে না, বাট যেই জায়গাগুলো পরীক্ষার জন্য অবশ্যই পরীক্ষার জন্য পড়তে হবে, যেটা তোমার রিভিশন হবে, পড়লেই রিভিশন হবে যে পড়াটা, সেই পড়াগুলো তোমাদেরকে যদি আমি অ্যাসাইনমেন্ট আকারে করে দেই, এটা আমার মনে হয় যে আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো হইতো। তোমরা ইচ্ছে করলে অন্যভাবে নিতে পারো, যেভাবে আগে তোমাদের দেওয়া হয়েছে সেভাবে নিতে পারো। দেখো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের ডেটও ঠিক করে ফেলছি, যে পরীক্ষার আগে তোমাদের পরীক্ষা হবে 29 অক্টোবর। এই 29 অক্টোবরের মধ্যে থেকে আজকে হচ্ছে 17 অক্টোবর, কালকে হচ্ছে 18 অক্টোবর, এই 18 অক্টোবর থেকে 18 সেপ্টেম্বর থেকে আজকে 17 সেপ্টেম্বর, কালকে 18 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত সব মিলে তোমাদের 8টা অ্যাসাইনমেন্ট আছে। এখানে 8টা অ্যাসাইনমেন্ট ভাগ করা আছে। এই 8টা অ্যাসাইনমেন্টে এই বইটা যে জায়গাগুলো তোমার অবশ্যই পড়তে হবে এবং অবশ্যই 3-4বার রিভিশন দিতে হবে, ওই জায়গাগুলো আমি তোমাদেরকে হোম অ্যাসাইনমেন্ট দিতে পারি। এটা আমার একটা চয়েস, এটা ভাবার কোনো কারণ নাই যে এই বইটা বিক্রি হবে এই জন্য এটা বলা, তা না, তোমার কাজে লাগবে এই জন্য আমি বলতেছি। তো এইটা একটা চয়েস আমার। অথবা এটার বাইরে থেকে তোমরা পড়তে পারো, যার কাছে যে বইটা আছে, এখানে যে এই চ্যাপ্টার গুলো আমি যে পড়া দিব, সেই চ্যাপ্টার গুলো তোমার কাছে যে বইটা আছে, তোমার কাছে যে ডাইজেস্ট আছে, সেই চ্যাপ্টার গুলোর নাম বলে দিব। ওই চ্যাপ্টার গুলো তুমি ওই ডাইজেস্ট বই থেকে পড়ে নিতে পারো, এখান থেকেও পড়ে নিতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি পড়ে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। অথবা
তুমি এ যাবৎকালে যা পড়েছো সেগুলো রিভিশন দিয়ে তুমি পরীক্ষা দিতে পারো। এখন চয়েস তোমার কাছে, তোমরা কোনটা করবে আমাকে একটু জানিয়ে দাও, সেই অনুযায়ী তোমাকে আমি আজকেই পড়া দিয়ে ফেলবো যদি তোমরা সেভাবে বলতে পারো। আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা এখন আমার সাথে খোলামেলা কথা বলবে। আমরা এখন কিছুটা সময় নিয়ে আলোচনা করব, তাড়াহুড়ো করব না। স্যার অবশ্যই অ্যাসাইনমেন্ট দিতে হবে স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট একজন হলো অ্যাসাইনমেন্ট দিতে হবে। তোমরা কমেন্ট করে জানাতে, যারা ফেসবুকে লাইভে যুক্ত আছো আমাদের, তারা তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি চাও। তোমরা যদি পরীক্ষার্থী হও তাহলে তোমরা কমেন্ট করবে, আর পরীক্ষার্থী না হলে আপাতত কমেন্ট করার দরকার নাই, বা অন্য বিষয়ে কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমার নাম বলে তোমার মতামতটা দাও। ফারহানা সুলতানা বলছি স্যার। শুনি নাই। ফারহানা সুলতানা স্যার। বুঝি নাই। ফারহানা সুলতানা। হ্যাঁ, ফারহানা সুলতানা। হ্যাঁ, তোমার মতামত কি বলো। স্যার আমি আজকে আপনার ডাইজেস্ট প্লাস বইটা কিনেছি স্যার। ভেরি গুড। এটা অনেকেই কিনছে আজকে। তো যেটা হচ্ছে যে আপনার বইটা স্যার অনেক সুন্দর স্যার, অনেক ভালো। 2 মাস পরে আগে পেতাম তাহলে হয়তো আরেক বেশি উপকৃত হতাম স্যার। আমি খুব চেষ্টা করছি আগে দেওয়ার জন্য, কিন্তু পারিনি, কারণ বইটা বহুবার রিভিশন করতে হয়েছে। এই বইটা ধরো 1600 পৃষ্ঠা ছিল, 1600 পৃষ্ঠা থেকে কমিয়ে একটু আরো কিছু পৃষ্ঠা বাদ গেছে, আর কিছু প্রচুর চেক করতে হয়েছে। এটা অনেকেই চেক করেছে, তারপরেও যাতে করে ভুল না থাকে। আর এই বইটা তো ধরো আগের যে এডিশন ছিল সেখানে 10,000 কপি সেল হয়েছিল আগের এডিশনে, সেটা ছিল ছোট, তখন ছিল 20,000 প্রশ্ন, আর এখন হয়েছে 27,000 প্রশ্ন, প্লাস এর সাথে বাকি যে অংশগুলো জুড়ে দেওয়া হয়েছে সেটা মানে আমি কি বলবো যে এটা তোমার জন্য মাস্ট একটা বই, যেটা কিনতেই হবে সেরকম একটা বই। এটা যে কোনো প্রিলিমিনারি বা যে কোনো জব সিকার যারা আছে তাদের জন্য এই বইটা মাস্ট, এমন করে বইটা করা হয়েছে। হ্যাঁ, স্যার আমি সাইক্লোন ব্যাচের আজাকালিস্টে সাইক্লোন ব্যাচের স্টুডেন্ট স্যার। ওকে, গুড। তাহলে তোমার মতামত কি, যে আমরা পড়াটা কি এই বইটা ভিত্তিক দিব, নাকি তোমাদের আগে যে পড়া, আগে তো সবগুলো টপিক যেমন দেওয়া ছিল শুধু টপিকের নাম উল্লেখ করে দিব, কোনটা? বইটা খুললে তো পাওয়া যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু স্যার। জি হ্যালো স্যার, এই বই অনুযায়ী অ্যাসাইনমেন্ট দিলেই ভালো হবে যেটা মনে হয়। মানে এই বইটাও আজকে আমিও কিনেছি। আমরা তো সবাই টপিক অনুযায়ী দিলে মনে হয় ভালো হবে, কারণ আমরা সবাই তার বইটা কিনি নাই এখনো। টপিক অনুযায়ী দিলে মনে হয় আচ্ছা ভালো আচ্ছা, হবে। গুড। উভয়ের দিকেই আমাদের মতামত থাকতে হবে। আমি যেটা হচ্ছে যে বলতে চাচ্ছি যে এই বইটার মধ্যে ধরো আমি যদি তোমাদের পড়া দেই, এটার মধ্যে তোমাদের সুবিধা একটা কোনটা সেটা আমি বলে দেই। সেটা হচ্ছে ধরো বাংলায় তোমাদের পড়া তো এখন হিউজ, কিন্তু এখানে যেটা দেওয়া আছে যে খুবই মানে বাছাই করে যে জায়গাটা তোমার জরুরি। আমি এই বইটা ছিল বড়, সেটাকে ছোট করতেছি কি হবে, সেটা হচ্ছে টপিক গুলো থেকে যে জায়গাগুলো প্রয়োজন নাই এগুলো কেটে কেটে ছোট ছোট করা হয়েছে। তাহলে বাংলায় দেখা যাবে যে তুমি একটা বই খুললে একটা চ্যাপ্টার থেকে তুমি অনেক দূর পড়তে হবে, বাট এখান থেকে যেটা হচ্ছে যে ওই চ্যাপ্টারের জিস্ট অংশটা তুমি এখান থেকে পাবে, এই একটা সুবিধা আছে। বাট আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই বইটার থেকে যদি পড়া দেই, তোমরা এই বইয়ের মধ্যে থেকে আমি পেজ নাম্বারের পাশাপাশি যদি বলি যে 1 থেকে 15 পৃষ্ঠা, কিন্তু এই পৃষ্ঠার মধ্যে কি কি টপিক আছে সেই টপিক গুলো আমি উল্লেখ করে দিলাম, তাহলে সুবিধা হলো কি, যার কাছে এই বইটা আছে সে এই বইটার ওই পেজটা তোমরা ওইখান থেকেই পড়ে ফেললে, আর যার কাছে এই বইটা নেই তোমার কাছে যে বইটা আছে সেখান থেকে ওই টপিক গুলো তুমি পড়ে ফেললে। এটা কেমন হয়? সেটাই ভালো। বই তো খুললে পাওয়া যায়, এটাই ভালো হবে। আর তোমাদের এই বইটা যেহেতু ভালো একটা বই, আমি এটা হচ্ছে যে ভালো না হলে তোমাদেরকে আমি এটা এভাবে মোটেও বলতাম না। আমার কোনো বই আমি তোমাদেরকে এভাবে কিনতে বলি না, যে এই বইটা কিনতে হবে সেটা আমি বলি না। সেটা তোমাদের ইচ্ছা যে বই কেন, বাট এটা আমি কিনতে বলতেছি, এই জন্য কিনতে বলতেছি যে এটা বইটা আসলেই ভালো। এই বইটা তুমি কেনার পরে তুমি বুঝবে যে বইটা কতখানি তোমার জন্য হেল্পফুল। এটা এমন না যে তোমার এই বিষয়ের জন্য হেল্পফুল, তোমার এটা 44তম জন দিবে তখনও তোমার এই বইটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। তো আমি তোমাদেরকে যারা অনলাইন নিতে চাও তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি 01963929210 বা 13। এই নাম্বারে তোমরা ফোন দিয়ে যারা দূর থেকে নিতে চাও তাদেরকে কালকেই তোমাদের অর্ডার করলে কালকেই হয়তো পাঠিয়ে দিবে, বিকাশ করে কুরিয়ার করে পাঠিয়ে দিবে। 2-1 দিনের মধ্যে বইটি তোমাদের কাছে চলে যাবে, তো তখনও তোমরা পড়তে পারবে। আমি অ্যাসাইনমেন্ট দিব আগামীকাল,
বাড়ির পড়াটা দেবো আগামীকাল রাত 10টায় তোমাদের একটা লাইভ নিয়ে শুধু ডিরেক্ট এই পড়াটা হোম অ্যাসাইনমেন্ট তোমরা আজকে যেটা ভোট দিবে সেই অনুযায়ী আমি একটা অ্যাসাইনমেন্ট রেডি করব তোমাদের এই তারিখ অনুযায়ী চলবে। এই যে 18 তারিখ লিখে রাখছি, কালকে 18 তারিখ, আগামীকাল 18 তারিখ, আগামীকাল রাত 10টায় তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট এই তারিখ অনুযায়ী তোমাদের অটো এটা থাকবে, বাড়ির পড়া দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তোমরা এটা পড়া, এবং যদি তোমরা পরীক্ষা দিতে চাও সেটা চাও কিনা সেটা জানিয়ে দাও। তাহলে তোমাদের যেটা হবে, ধরো 18 তারিখ থেকে 23 তারিখ একটা পড়া থাকবে 5 দিনের জন্য, 23 তারিখ রাত 10টায় তোমাদের একটা বা রাত 8টায় একটা পরীক্ষা হবে 100 নম্বরের। এই পরীক্ষায় তোমরা অংশ নিলা, অংশটা তোমরা গুগল কিভাবে জানি পরীক্ষাটা নেয় সেখান থেকে পরীক্ষাটা ওইভাবে দেওয়া হলো। তোমরা একটা যে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে ঢুকলা, গ্রুপে ঢুকে ফ্রি পরীক্ষাটা দিলে, তাহলে এইটা পরের দিন পড়াও দেওয়া হলো, নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, প্লাস এই একটা পরীক্ষা নেওয়া হলো। তোমরা এটা চাও কিনা দেখো। চাই স্যার, কিন্তু স্যার আমার কাছে আমি তো বইটা কিনতে পারিনি স্যার। কিনতে না পারলে যদি শোনো, তোমার যদি কিনতে যদি সমস্যা হয় সমস্যা নাই, তোমরা আমি যে টপিকগুলো লিখে দিব ওই টপিকগুলো তোমার কাছে যে বই আছে সেই বইতে টপিকগুলো পড়ে ফেলবে। স্যার একটু বলি স্যার, আমার কাছে এই যে আমি বিগত এই যে মানে আপনার বইটার আগে আমি প্রফেসরের একটা ডাইজেস্ট কিনেছি স্যার। গুড। প্রফেসরের কিনছি, তারপরে আমাদের বাংলা 3টা বই আছে স্যার। সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে, জর্জ বাংলা ভাষা সাহিত্য আছে, আর আপনার লেকচার শিটের বইটা আছে যেটা স্যার আপনি এই 4টা বই আমি ফলো করতেছি স্যার। আচ্ছা শোনো, এইটা বইটার মধ্যে কি আছে আমি তোমার একটা জাস্ট বলে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে ওখানে কি আছে। আমি জানি না ওখানে কি আছে। এটার মধ্যে যেটা হচ্ছে যে আমাদের লেকচার শিটটাও কিন্তু একটা জিস্ট আকারে এখানে দেয়া আছে। লেকচার শিট যতগুলো শিট ছিল সেখান থেকে বাছাই করা অংশগুলো এখানে দেয়া আছে। এটা আমি বলতেই চাই নাই, লেকচার শিটের কিছু অংশ তোমরা অনেকেই কিনতে চেয়েছিলে বাইরে থেকে, যারা কিনতে চেয়েছিল আমরা বিক্রি করিনি, বাট এখানে লেকচার শিটের জিস্টটা দেয়া আছে। জব সলিউশনের প্রশ্নগুলো দেয়া আছে। তোমাদের যে বোর্ড বই যেগুলো 15-16টা বোর্ড বই থেকে জিস্ট আকারে যে প্রশ্নগুলো সেগুলো দেয়া আছে, আর ভার্সিটি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে এবং রিটেন পরীক্ষার প্রশ্ন তোমার এখানে ইনক্লুড করা আছে। এই জন্য এই বইটা সব দিক দিয়েই একটা সুন্দর, মানে সবচেয়ে বেশি রিচ একটা বই। তোমাদের এটা এই প্রশ্নগুলো যদি ঠিক মতো কভার করতে পারো, আমার মনে হয় না যে এখান থেকে 150টা কোশ্চেন কমন থাকবে না, আমি এটা বিশ্বাস করি না। আমার 130টা থাকলেই তো হইলো। 130টা কোশ্চেন যদি এই বইটা থেকে কমন থাকে এনাফ। আর সেখান থেকে যদি এটা হয়, তোমার যদি প্রফেসর থেকে যদি কেনা থাকে, আমার মনে হয় যে একই সাথে 2-3টা বই কেনা, এত বই কেনার দরকার নাই। যদি কিনেই থাকো আর বইটা যদি তোমার যদি মানসম্পন্ন মনে হয়, তাহলে ওইটার থেকেই আমি এই টপিক যেগুলো পড়া দিব তোমরা প্রফেসর থেকে সেটা পড়ে ফেলবে, বা তোমার যদি অরাকলে কোনো বই থাকে অরাকলতে পড়ে ফেলবে, তোমার যদি অ্যাসাইনমেন্টে কোনো বই থাকে ডাইজেস্ট থাকে সেখান থেকে পড়ে ফেলবে, আর যদি এটা থাকে তাহলে এটা থেকে এটা পড়ে ফেললি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয়। স্যার আমি ওই যে সৌমিত্র শেখর স্যারের বই থেকে সবকিছু ফলো করে প্রথমে পড়াগুলো ওখান থেকে করছি স্যার, কিন্তু পরে এসে আপনার যখন লেকচার শিট পেলাম ওটা আরো শর্ট হলো আপনার লেকচার শিটে স্যার। এখন এই যে দেখতেছি ডাইজেস্ট যেটা স্যার প্রফেসর স্যার, এটা আরো সংক্ষিপ্ত আকারে। এখন শুধু আমি রিভিশনে আছি স্যার। এক্ষেত্রে আমার কি আরো নতুন করে মানে অন্য কিছু পড়া? ওটা তো মানে আমি বলি সৌমিত্র শেখরের যেটা সেটা তো বাংলায়, শুধু বাংলা না। হ্যাঁ, তো এক বাংলায় তো তোমার সব না, এখানে তো 10টা সাবজেক্টের বিষয়ে খেয়াল করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে সমুদ্র শেখরের যে বইটা, বইটা এত ভারী আর এত বেশি তথ্য, এই বইটা তুমি যদি বাছাই করে পড়তে না পারো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই বইটা তুমি রিভিশন করতে পারবে না। আমি বাছাই করে 40 জনের নাম লিখি। ভেরি গুড, বাছাই করে পড়তে পারো তাহলে খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, আর কারো মতামত আছে কিনা? টপিক বেসড যদি আপনি ধরেন টপিক গুলো আমরা আস্তে আস্তে শেষ করে নেব, দরকার হলে বইটা দিয়ে করবো, নয়তো অন্য বই দিয়ে করবো। টপিক ধরে দিলে আমরা পড়তে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যেমন ধরো আমি তোমাদের টপিকটা যদি বলি, যেমন ধরো এখানে আমাদের এই যে আমি যদি পড়া দিই ভাবে যে বাংলায় পেজ নাম্বার 4 থেকে ধরো 20 পর্যন্ত পড়া দিলাম, 20টা পেজ পড়া দিলাম। এখানে কি আছে? এখানে বাংলা ভাষার উদ্ভব, বাংলা লিপি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ, চর্যাপদ, এগুলো সবগুলো টপিক দেওয়া আছে। সো এই টপিকগুলো তোমার সব বইয়ে কিন্তু দেওয়া আছে, তোমরা ওই বই থেকে পড়ে ফেললে। আর যারা এই বইটা কিন্তু তারা এই বই থেকে পড়ে ফেললে, এই বইতে একটু সংক্ষিপ্ত করে দেওয়া আছে আর অন্যান্য বইয়ের মধ্যে তোমার বেশি করে দেওয়া আছে, এটা পার্থক্য। আর এইখানে যেটা তোমাদের সাথে বড় পার্থক্য দাঁড়াবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের শেষে একটা বিশেষ চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা হচ্ছে এখানে যে বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, ব্যাংক জব সহ সকল চাকরি পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন
ও উত্তর, শতভাগ কমন উপযোগী প্রশ্ন উত্তর। যেমন দেখো এইখানে আমি তোমাকে বলে দেই যে সকল বই থেকে যত ধরনের তথ্যগুলো ছিল এগুলো এক কথায় উত্তর প্রশ্ন দেওয়া আছে, একটা চ্যাপ্টারই আলাদা। এইটা দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে 145 পৃষ্ঠা। আমি তোমাকে একটু বলে দেই কি ব্যাপারটা আছে এখানে। এই যে 145 পৃষ্ঠায় একটা বিশেষ চ্যাপ্টার দেওয়া আছে, এখানে প্রশ্ন এবং এক কথায় উত্তর। এই প্রশ্নগুলো আছে বাংলায়, দেখো বাংলা এখানে প্রশ্ন দেওয়া আছে সব মিলে। আমি তোমাকে একটু না বললেই নয়, বলে দিচ্ছি, তোমার এই প্রশ্নগুলো সংগ্রহে রাখতে হবে। 2800 প্রশ্ন আছে। হ্যাঁ, কত আছে এখানে? প্রায় 2800 মতো প্রশ্ন। না 4269টা প্রশ্ন আছে, এক কথায় প্রশ্ন শুধু, অর্থাৎ বাংলাতেই শুধু দেওয়া আছে 4269টা প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া, বাছাই করা প্রশ্ন এরকম দেওয়া আছে 4269টা প্রশ্ন। ঠিক আছে। আর বাংলায় অন্যান্য যে আলোচনা, সেই আলোচনাগুলো আছে 144 পৃষ্ঠা পর্যন্ত, 1 থেকে 144 পৃষ্ঠা পর্যন্ত শুধু বাংলায় আলোচনা ব্যাপারটা আছে। আর এই 4269টা প্রশ্ন শুধু এক কথা উত্তর আছে। এই প্রশ্নগুলো তুমি কই পাবে? এই প্রশ্নগুলো হচ্ছে তোমার রিভিশনের জন্য বেস্ট একটা কাজ দিবে এখান থেকে। এই আমি তো পড়া এখানটাও দিব তোমাদেরকে, ওখানটাও দিব, এখানটাও দিব। এই জায়গায় তোমার যার কাছে যে বইটা থাকবে তোমরা একটু ম্যানেজ করে নিবে বাকিগুলো। আর যদি তোমার কাছে এই বইটা থাকে তাহলে এই বইটাতে পড়ে নিবে। ঠিক আছে কথা? স্যার বইটা খুলনাতে পাওয়া যাচ্ছে না, খুলনায় বিভাগীয় শহরে কি আসবে? ওইখানে এখন জানি অনলাইনে নিয়ে নিও, অনলাইনে গেলে চলে যাবে। একদিন সময় লাগুক, 2 দিন সময় লাগুক, কিন্তু বইটা তোমার লাগবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কথা শেষের দিকে চলে আসি। আমি ফেসবুকে একটু দেখতে চাই যে ফেসবুকে ওদের কোনো মতামত আছে কিনা। স্যার ঢাকা ছাড়া কোথাও পাওয়া যাবে কি বইটা স্যার, গাজীপুরের দিকে? আসলে হচ্ছে কি যে তোমরা এটা মানে অন্যদিকে দেখিও না, ভাবিও না যে এরকম ব্যাপারটা। আমার আসলে হচ্ছে কি যে এই বইয়ের মার্কেটিং তো আমার অভ্যেস নাই, বা আমি জানি না এই বইটা কিভাবে বিক্রি করে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন লাইব্রেরিতে দেয়া, এগুলো যেভাবে দিতে হয় হ্যান ত্যান, এটা আমার জানা নাই। তো আমার যেটা হচ্ছে আমি শুধু সুমনা বইঘর বাংলা বাজারে এখানে দেই, আর বা সুমনা বইঘর হয়তো সবাইকে দিয়ে দেয়, তারপরে মামুন লাইব্রেরিতে নীলক্ষেতে দেই, এরা হয়তো সবাইকে দিয়ে দেয়, এরকম 2-একটা লাইব্রেরিতে দিয়ে দিই, এরা সবাইকে দিয়ে দেয়। এদেরকে একটু বেশি লাভ ধরে দেওয়া হয়, এই লাভ থেকে আবার ওরা কি করে অন্যদেরকে আবার এভাবে লাভ টাভ দিয়ে দেয়। যাই হোক, একটা বই থেকে তো কিছু লাভ অবশ্যই হয়, আবার একটা বইয়ের পিছনে ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়। যেমন ধরো আমাদের এখানে 4-5 জন লোক গত 6 মাস ধরে শুধু এই বইটার পিছনে ছিল, তো এদের একটা স্যালারি ছিল। আবার ধরো এখানে কতবার প্রুভ করতে হয়েছে, প্রুভ করতে হলে আমি তো সব প্রুভ করতে পারি নাই, সব প্রুভ করতে বিভিন্ন লোকজনদের প্রুভ করতে হয়েছে, তো তাদেরকে প্রত্যেকটা পেজেই প্রুফের টাকা দিতে হয়। তো এগুলো দিয়েও বইটা কিন্তু একটা আমার প্ল্যান অনুযায়ী বইটা হয়ে গেছে। তো ওইটার ক্ষেত্রে সব জায়গায় বইটা যদি দিতে না পারা যায়, তোমাদের কষ্ট করে একটু কুরিয়ার করে নিতে হবে, কুরিয়ার চার্জটা তোমাদের এক্সট্রা পড়ে যাবে। তো সেক্ষেত্রে একটু কস্টলি হলেও তোমার বইটা যেহেতু কাজে লাগবে, আর বইটা করতে আমাদের যেই পরিমাণ খরচ হয়েছে তার থেকে এই বইটার থেকে সব মিলে দেখা যাবে যে 100 টাকা বেশি নেওয়া হয়েছে। সব থেকে 100 টাকা বেশি নেওয়ার কারণটা কি হয়েছে যে 100 মধ্যে থেকে তোমার লাইব্রেরি ওয়ালাতে 50 টাকা লাভ নিবে, আর 50 টাকা এখানে আমাদের লাভ থাকবে। তো 50 টাকা যদি লাভ না থাকে তাহলে ব্যাপারটা কি হবে? ধরো 2000 বই আছে মাত্র, আর কত লাভ আসবে এখান থেকে? একটা বইয়ের পিছনে তো তোমার প্রচুর এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। এই জন্যই তোমাদের এটা মন খারাপ করা যাবে না। স্যার একটু কথা ছিল স্যার একটু বলতাম স্যার, এই যে আপনার ডাইজেস্ট প্লাস যে বইটা, এটা তো নিয়েছি স্যার। তো এখানে যে মানে আপনার এক কথায় প্রকাশ যে মানে এক কথায় যে প্রশ্নগুলো আছে, এগুলো তো প্রায় 27,000 মতো প্রশ্ন, তো হিউজ স্যার। হ্যাঁ, 27,000-এর বেশি। এখন আমি বলছি স্যার, এই 27,000 প্রশ্ন যদি আমি পড়ি এবং এটা মনে রাখাও কিন্তু অনেক টাফ। এখন আমি যদি অনলি 27,000 প্রশ্ন পড়ে এবং মনে রেখে যদি আমি পরীক্ষা হলেও যাই স্যার, সেক্ষেত্রে আমি কতটুকু উপকৃত হতে পারবো? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। আমার যেটা মনে হয়, কারণ এই 27,000 প্রশ্ন কিন্তু তোমার এমন না যে প্রশ্ন, এগুলো বিভিন্ন জায়গা থেকে যে জায়গাগুলোতে প্রশ্ন করা হয় ওই জায়গাগুলোতে প্রশ্নগুলো কালেকশন করা। আমি তোমার তো অ্যাডভান্স বলতে পারবো না যে এই কয়টা প্রশ্ন এখানে থাকবে, বাট আমার যেটা ধারণা যে এখান থেকে তোমার পাশ করার জন্য যে আমি যেটা বলছি যে আমরা এখান থেকে 120 যে টার্গেট নিয়েছি যে 120 প্লাস এখান থেকে অবশ্যই থাকা উচিত। যে প্রশ্নগুলো একটা বই পড়লে হবে? একটা বই থেকে তোমার বাকি যে থিমেটিক পড়াগুলো আমি দিব ওগুলো একটু পড়ে নিবে, তাহলে আমার মনে হয় যে একটা বই থেকেই তোমার সবকিছু কভার হবে। এই একটা বই থেকে তোমার বেসিক কিছু নলেজ তো তোমার অবশ্যই আছে। যেমন ধরো ইংরেজি গ্রামার, এখন ইংরেজি গ্রামার তোর হুবহু কোশ্চেনটা কমন থাকে না, বাট ওই রুলসটা থাকে, এই নলেজটুকু তোমার তো থাকতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ইনশাআল্লাহ এই একটা বই আমি তোমাকে বলতে পারি যে একটা বই যথেষ্ট। এই বইটার মধ্যে যা আছে এনাফ,
এর বাইরে আসলে তুমি পড়বা কি, আর এর বাইরে কত কোশ্চেন করবে, সব কোশ্চেন তো এখানে দেয়া আছে। ২৭,০০০ প্রশ্ন মানে কি হিউজ জি প্রশ্ন। স্যার, মানে ২৭,০০০ তো হিউজ প্রশ্ন, সেখানে আবার যদি আমি থিওরিটিক্যাল পড়তে যাই স্যার একবারে মনে রাখাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। না না, তোমার এই ২৭,০০০ প্রশ্ন মনে রাখা টাফ হবে না, এই জন্যই যে তোমার এটা যখন আমি পড়া দিব ওইভাবে পড়া দিব। ধরো 4 দিনে যে পড়াটা দিব সেই পড়াটা যেটা থাকবে, যে পড়াটা তুমি প্রথমবার দাগাবে। আমি কালকেই পড়া দেবো তোমাদেরকে, কাল রাত 10টার সময়। এগুলো প্রথমে দাগিয়ে যাবে, দাগে আনার মধ্যে খেয়াল করবে যেগুলো তোমার কমন বা কোশ্চেনটা হয়তো রিপিট আছে এগুলো বাদ, যেইটা তোমার কমন নাই শুধু সেইটাই তুমি দাগ দিবে আলাদা করে। প্রথমে কালো কালি দিয়ে দাগ দিবে, যেটা তোমার কমন নাই বা যেটা মনে রাখতে হয় এই প্রশ্নটা দাগিয়ে দাগিয়ে রাখবে। সেকেন্ড টাইম শুধু ওই দাগানো গুলো পড়বে, থার্ড টাইম আবার পড়বে ওই দাগানোটা, বাস 3টা রিভিশন হলে মনে থাকবে তখন। কিন্তু কোনোভাবে 3বার রিভিশনে কম কিন্তু পড়বে না, 3টা রিভিশন অবশ্যই দিতে হবে। স্যার এই যে বইয়ের যে থিওরিটিক্যাল যে চ্যাপ্টার গুলা মানে কিছু কিছু যে বিবরণ দিয়ে করা আছে ওগুলা স্যার যদি মানে সব না পড়ি বা ওইটা যদি স্কিপ করে যে শুধু কোশ্চেন গুলা পড়ি, এক কথায় যে কোশ্চেন গুলো আছে, তাহলে কি স্যার হবে? হ্যাঁ, মানে প্রশ্নগুলো পড়লে তোমার যেটা থিওরিটিক্যাল পড়লে ব্যাপারটা যেটা হবে, এই থিওরিটিক্যাল পার্টটা কিন্তু আমাদের লেকচার শিট এবং অন্যান্য জায়গা থেকে জরুরি জায়গাটা নেয় আছে। আমি সেই জায়গাটায় থিওরিটিক্যাল পড়াটা দিব যে জায়গাটা তোমার দরকার আছে, তাছাড়া পড়া দিব না। ওই জায়গাটা দিব আর বাছাই করে দিব যে এই জায়গাগুলো পড়বে, এটা পড়বে না, এটা আমি দিয়ে দিব। সো এতে সুবিধা হচ্ছে যে ওই জায়গাগুলো তোমার বেশি লাগবে না, কারণ এখানে এত শর্ট করে দেওয়া আছে, আজে বাজে কথা সবগুলো কেটে দেওয়া আছে। তাহলে হচ্ছে কি যে মেইন জিস্ট কথাটা আছে, ওই কথাটা একবার পড়ে গেলে তোমার আগের পড়ার সাথে তুমি তো এটা ইয়া করে মিশিয়ে ফেলতে পারবে, তাহলে সুবিধা হচ্ছে কি মনে থাকবে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো স্যার। রিভিশনের জন্য আপনার লেকচার শিট আর ডাইজেস্ট প্লাস বই দুটো পড়লেই হবে না স্যার? হ্যাঁ, আমার মনে হয় তো হওয়া উচিত। ডাইজেস্ট প্লাসটাই যথেষ্ট। এখানে তো শিটের মেইন জায়গাগুলো এই ডাইজেস্ট প্লাসে দেয়া আছে। অন্যান্য যে ডাইজেস্ট প্লাস যে বইগুলো আছে বইগুলো তো আমি জানি না এখন কেমন, বাট আমাদের সময় যেটা থাকতো তখন তো মানে গতানুগতিক মেরে দিত। তো এইটা কিন্তু সেরকম না, এই ডাইজেস্ট প্লাসটা একদম গোছালো। আর এটার মধ্যে তোমার মানে বইয়ের কাজই করে। ধরো বাংলা যে বাংলা পার্টটা এখানে দেয়া আছে, এই বাংলা পার্টটা কিন্তু তোমার একটা পুরোপুরি একটা বইয়ের কাজ করবে এখানে, বাংলা বইয়ের কাজ করবে এখানে। ইংলিশটাও তাই, ইংলিশটা প্রায় বইয়ের কাজ করবে এখানে। সো এই ব্যাপারগুলো তোমার বইয়ের মতো কাজ করবে। কিছু জায়গা আছে জায়গাগুলো তোমার হয়তো বাড়তি আরেকটু পড়তে হবে, যেমন ধরো আইসিটি পার্টটা একেবারেই শর্ট আছে এখানে। তো আইসিটি পার্টটা হয়তো তোমার আরেকটু ভালো করে পড়ে নিতে হবে, এক্সট্রা বই থেকে পড়ে নিতে হতে পারে সামান্য, বাট যতটুকু আছে এতটুকুই তো পড়া তোমার জন্য টাফ, তাই না? এখানে যা আছে এটাই পড়ো, এটাতে সুন্দর একটা তোমার একটা ভালো একটা গাইডলাইনের মধ্যে আছে, এটা কভার করো। গোছানো আছে, এটা শেষ করো। ঠিক আছে, তাহলে যদি তোমাদের যদি ঠিক এক থাকে, মানে কথা ঠিক থাকে, আমি দেখি এখানে আমাদের ফেসবুকে অনেকেই কমেন্ট করছে, সেটা হচ্ছে যে শাহাদত হোসেন বলছে যে স্যার ডাইজেস্ট প্লাস বইটা কোনো ভুল থাকতে পারে কিনা। দেখো এটা হচ্ছে যে এই বইটা না হলেও এই বইটা আগেই রিভিশন করা ছিল, আগেই তো কারেকশন করা ছিল, আগে 6টা এডিশন ছিল আগের বইয়ের মধ্যে, ওই বইটার সাথে এটা আবার যুক্ত হয়েছে, ডাবল হয়ে গেছে। তো এখন বাকি যেটা যুক্ত হয়েছে এগুলো প্রায় 5 থেকে 6 বার এটা কারেকশন করা হয়েছে, 5 থেকে 6 বার কারেকশন করা হয়েছে বিভিন্ন লোক দিয়ে, যারা প্রিলিতে 2-3 বার টিকছে এদেরকে দিয়ে আমি কারেকশন করেছি, আমি নিজে দেখছি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমি পুরোটাই দেখতে পারছি তা না, একটা দুটো ভুল যদি কোনো ক্ষেত্রে বের হয় সেটা হতে পারে, কিন্তু সেই ভুলটাও শুদ্ধ করে দেওয়া হবে। তা আমার মনে হয় যে খুব বেশি ভুল তোমরা পাবে না, কারণ বইটা ওভাবেই দেখা হয়েছে, বারবার চেক করে দেখা হয়েছে, এটা ব্যাপারটা এক। আর 2 নম্বর হচ্ছে যে সবকিছু এখানে আছে, ছোটখাটো যদি একটা ভুল থেকেও থাকে কোনো ক্ষেত্রে এটা অ্যাভয়েড করে গেলেও চলবে। আর মানে এটা হয়তো চোখেরও তো ভুল হয় অনেক সময়, দেখতেছি আমরা মানুষ বারবার